তো আপনার এই পারিবারিক এই বিপর্যয়ের জন্য আমরা শোক প্রকাশ করছি। এ নিয়ে যদি আপনার কিছু বলার থাকে তাহলে। আপনার দর্শকদের শুভেচ্ছা এবং আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমার কিছু বলার আছে এই ব্যাপারে, যেমন ধরেন একটা মানে ডাব্লিউটিও কনফারেন্সের মতো একটা অনুষ্ঠানে যখন যোগদান করার জন্য বাংলাদেশ থেকে আফ্রিকায় কোনো টিম যায়, সেই টিমটা যাওয়ার আগে বাংলাদেশ সরকারের উচিত তাকে আর কি কোনো প্রিকশন, যেমন ধরেন টিকা থাকলে টিকা দেওয়া উচিত, না হয় ওষুধ, ম্যালেরিয়া সাধারণত ওষুধ খায়, ট্যাবলেট খায়, সেগুলি নিয়ে তারপরে যাওয়া উচিত। যেটা হলে হয়তো ভাইয়া এভাবে মারা যেত না। এই জন্য মৃত্যুর বেদনাটা অনেক বেশি, কারণ তিনি অনলি 58, খুব যে বয়স হয়ে মারা গেছেন তা না। তারপরে হচ্ছে আম, এরপর বাংলাদেশে আসার পরে স্কয়ার হসপিটালে তাকে ভর্তি করানো হয়েছে, সেখানেও কিন্তু কোনো ধরনের কোনো আর কি পরীক্ষা নিরীক্ষা শুরুতেই করা হয়নি, পরীক্ষা করা হয়নি সোজা কথা। যখন রিকোয়েস্ট করা হয়েছে, মানে বলা হয়েছে, বুঝিয়ে বলা হয়েছে যে অনেকদিন ধরে আছে, মানে তার তো অবস্থা ডিটোরিয়েশন হচ্ছে, তখন একদম আর কি 17 তারিখে মারা গেছেন ভাইয়া, আর 15 তারিখে হচ্ছে আপনার টেস্টটা করে। তো এই জন্য আসলে মানে হসপিটালের একটা গাফিলতি আছে। সরকার কেন এরকম আর কি এতগুলি মানুষকে, তাও যে আপনার এই বাণিজ্য মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয়ের মন্ত্রী নিজেও গিয়েছিলেন, তো তারও তো এরকম একটা সমস্যা হতে পারতো, তাই না? তো এই জিনিসটা আসলে খুবই দুঃখজনক এবং হতাশার, যে আজও বাংলাদেশের মতো মানে আমরা বিশ্ব এত আধুনিক হয়ে গেছে, সেই অবস্থায় এখনো মানে ট্রিটমেন্টের অভাবে বা সচেতনতার অভাবে, সরকারের সচেতনতার অভাবে না অভাবে এভাবে মারা যায়। তো আজকে একজন আমাকে বলেছিলেন যে উনিও গিয়েছিলেন, উনিও মন্ত্রণালয়, তো উনি বলেছিলেন যে ব্রাসেলস থেকে যারা জয়েন করেছিল, বাংলাদেশেরই, বাংলাদেশ থেকে বাংলাদেশে যারা ওখানে আপনার কূটনীতিবিদ যারা আছেন, তারা তারা কিন্তু টিকা টিকা বা আপনি যে ট্যাবলেট ওগুলি নিয়ে গেছেন, কিন্তু বাংলাদেশ থেকে যারা গেছেন তারা নিয়ে যায়নি। তো এটা অত্যন্ত দুঃখজনক। এটা নিয়ে উনি আমার কোথায় অনেক। গেছেন? ক্যামেরুনে? উনি গিয়েছেন কোন দেশে? ক্যামেরুনে, জি ক্যামেরুনে হুম। গিয়েছেন। এবং উনি মারা জি, গেলেন ম্যালেরিয়াতে। জি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে উনি যে মারা গেছেন। রোগটা মশার কামড়ে হয়। জি, মানে অনেকদিন ধরে আর কি আসার পরে 1 তারিখে ভাইয়া দেশে এসেছেন, এবং 1 তারিখে দেশে আসার পরে আহ সে ভর্তি হয়েছে হচ্ছে 13 তারিখে হসপিটালে। হ্যাঁ, আর জ্বর জ্বর এর মধ্যে মানে ধরেন 2-3 দিন পরেই অল্প অল্প জ্বর জ্বর ছিল, তো অনেক দিনই সে ভুগেছে অল্প জ্বরে। তো তারা কেউই বুঝতে পারেনি যে তার ভাইয়ের ম্যালেরিয়া হতে পারে এই। জি। আহ, প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এখনো আমাদের দেশে ম্যালেরিয়ার মতো রোগেও মানুষ মারা যান, এবং ওনারা খুব শিক্ষিত পরিবার, এবং উনি নিজেও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ওনার স্ত্রীও যতদূর জানি একজন চিকিৎসক ছিলেন। তো অনেক কিছু হয় সমাজে, যেগুলো অবিশ্বাস্য লাগে, তারপরেও হয়। যাই হোক, আমরা আপনার আহ, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এছাড়া তো আমাদের আর কিছু করার নেই, যতটুকু আমাদের পক্ষে সম্ভব। ঠিক আছে, আমরা এবার একটু মূল আলোচনায় আসতে চাই। জীবন তো চলবেই, শোকের মধ্যেও আমাদের জীবন চলে, আপনারও চলবে, কেয়ার করা। আমরা একটু আলোচনায় আসি। যে আলোচনা নিয়ে আলোচনা করছি, আপনি যে একজন শিক্ষক এবং দীর্ঘদিন ধরে আপনি শিক্ষক। আপনি বাংলাদেশে শিক্ষকতা করছেন, আপনি যুক্তরাজ্যেও শিক্ষকতা করেছেন, আপনি রাশিয়াতে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। শিক্ষা নিয়ে আপনার প্রচুর নিজস্ব অভিজ্ঞতা আছে, নিজস্ব লেখাপড়াও আছে যতদূর আমি জানি। তো আমাদের নতুন সরকার এসেছে, নতুন সরকারের যে মন্ত্রীকে আমি সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ করতে দেখি, তিনি হচ্ছেন শিক্ষামন্ত্রী। এবং উনি যখন সংসদে, আপনার নিশ্চয়ই দৃশ্যটা খেয়াল আছে কিনা জানি না, উনি যখন সংসদে সদস্য হিসেবে মানে এমপি হিসেবে শপথ নিতে যান, তখন উনি কিন্তু একটা ব্যারিয়ার প্রায় লাফিয়ে পার হয়েছে। ওনার এই বয়সে লাফিয়ে পার হওয়ার দৃশ্যটা অনেকেই হয়তো ভাববেন এটা কতটা ঝুঁকিপূর্ণ। আমি দেখলাম উনি অবলীলা লাফিয়ে পার পার হলেন। তাহলে হয়তো ওনার বডি ফিটনেস ভালো, এবং ওনার আপনার মনোবলও ভালো, এবং ওনার মানসিকতা হয়তো লাফিয়ে পার হবে।
এবং দায়িত্বে আসার পর, দায়িত্ব নেওয়ার পর উনি প্রথম প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমাদের শিক্ষাকে এখন কেবল হাই জাম্প, মানে লং জাম্প, জাম্প দিলে হবে না, লং জাম্প, হাই জাম্প, মানে এই জাম্পটা বোধহয় ওনার মজ্জা হতো। তো আমরা সেগুলো দেখছি যে উনি বেশ কিছু সিদ্ধান্ত নিলেন। প্রথম একটা সিদ্ধান্ত নিলেন যে আগামী বছর থেকে ভর্তি পরীক্ষা চালু। সেটা নিয়ে আপনার উষ্মা, আপনার যে বক্তব্য, এটা আমরা শুনেছি। এখন দেখলাম উনি প্রায় সারা দেশে ঘুরছেন, অনেক জায়গায় পরীক্ষা কেন্দ্রগুলো, এসএসসি পরীক্ষা চলছে এবং এর মধ্যে একজন ছাত্রকে এক্সপেল করেছেন, সেটা প্রেস কনফারেন্সে জানানো দিয়েছেন, আজ একজনকে এক্সপেল করলাম। তো শিক্ষামন্ত্রী হিসেবে ওনার এই যে আপনার কর্মকাণ্ড, আপনার কাছে একজন শিক্ষক হিসেবে, একজন অভিভাবক হিসেবে কেমন আছে? আমি একটু শুরু থেকে শুরু করি। সেটা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ যখন প্রস্তাবনাটা উত্থাপন করেছিল যে বাংলাদেশের আর কি ইয়ে পরীক্ষা আর কি, ভর্তি পরীক্ষার ব্যাপারটা, সেই থেকেই কিন্তু আমি শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ড বা শিক্ষা নিয়ে তাদের যে সমস্ত আর কি রিফরমেশনের চিন্তা বা শিক্ষা নিয়ে তারা কি ভাবছে সে ব্যাপারে আমি অনেক ক্রিটিক করি। আমি এ ব্যাপারে আপনি বলতে পারেন আমি অত্যন্ত আর কি আম, বড় একজন সমালোচক। হ্যাঁ, কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি দীর্ঘদিন ধরে, যেহেতু আমি পড়াই এবং আমি খুব কন্টেম্পোরারি কারিকুলাম গুলি আমি পড়াই, হাইব্রিড কন্টেম্পোরারি যে এখনকার কারিকুলাম গুলি, সেই কারিকুলাম গুলি আমি পড়াই। তো যার ফলে কারিকুলাম কেমন হওয়া উচিত এবং শিক্ষা ব্যবস্থার রিফরমেশন গুলি গ্রাজুয়ালি কিভাবে হওয়া উচিত সেই জিনিসটা সম্পর্কে আমার একটা অভিজ্ঞতা আছে। আর এবং এটার ভেতর থেকে আমি প্রথমে মানে কনস্ট্যান্টলি যাচ্ছি। তো সেই হিসাবে শুরুতেই কিন্তু ওনার যে আর কি একদম ফার্স্ট স্টেপটা উনি নিয়েছিলেন যে ভর্তি পরীক্ষার প্রবর্তন, সেটাকেই আমি একেবারেই মনে করি যে অত্যন্ত প্রাচীন একটা ধারণা এবং এটা হওয়া উচিত না। উনি কিন্তু শুরুটাই করেছেন একটা ভুল থেকে। তো ওনার প্রথম পদক্ষেপটাই ভুল। শিশুদের আবার কি পরীক্ষা, এক। দ্বিতীয়ত, এডুকেশন এমনই একটা জিনিস, শিক্ষা এবং বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন, সেটা কিন্তু সবার জন্য সমান এবং শিক্ষা সবার জন্য হবে। সেই শিক্ষা ব্যবস্থা সরকার যে ব্যবস্থাটা গ্রহণ করবে, সরকার করবে হচ্ছে গিয়ে সবার জন্য, এবং তারা সরকারি যে স্কুলগুলি সেগুলিকে ফোকাস করবে। প্রাইভেট যে স্কুলগুলি, সেই প্রাইভেট স্কুল কি করে না না করে, কিভাবে লটারিতে ভর্তি করে নাকি কিভাবে মানে ভর্তি পরীক্ষা নিয়ে করে, এটা তারা বিবেচনা করবে। সেটা কিন্তু রেগুলেশনের মধ্যে থাকবে। সরকার সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশনকে রেগুলেশনের আন্ডারে আনে, সেটা ডিফারেন্ট কথা। কিন্তু সরকার যে শিক্ষা ব্যবস্থার কথা যখন বলে, কারিকুলামের কথা বলে, সরকার মূলত বাংলাদেশের যে জাতীয় শিক্ষাক্রম মানে ন্যাশনাল কারিকুলাম, সেই ন্যাশনাল কারিকুলামের কথা বলে। এবং আপনি যদি ন্যাশনাল কারিকুলামের কথা বলেন তাহলে আপনার সরকার যে স্কুলগুলি বা কলেজগুলিকে পরিচালনা করে তাদের নিয়ে কথা বলতে হবে, তাদের রিফর্ম করতে হবে। কেন? বিশ্বের সমস্ত উন্নত দেশে যে বিষয়টা হয়, তারা মূল প্রাধান্য দেয় হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থায়। সরকারি শিক্ষা ব্যবস্থাকে সবার জন্য উন্মুক্ত, সবার জন্য ফ্রি এবং সবার জন্য এক রকম সমান সমতার মধ্যে আনা হচ্ছে সরকারের দায়িত্ব। যেমন আমি রাশিয়ার উদাহরণ দিতে পারি। রাশিয়ায় কিন্তু সব স্কুল হচ্ছে সমান মানের এবং সব স্কুলগুলি পরিচালনা করে সরকার এবং সেগুলি ফ্রি, সেখানে খাওয়াও ফ্রি। হ্যাঁ, এখন বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা ওনারা যেটা বলছেন, সেখানে ওনারা ওনারা শুরুতেই যেটা চান, ওরা সংস্কার করতে চান। এই মন্ত্রী বা এই মন্ত্রী পরিষদ, শিক্ষা মন্ত্রণালয় বারবার বলছে যে তারা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে চান। সেটা অসম্ভব ভালো কথা এবং আমি খুব অ্যাপ্রিসিয়েট করি তারা যখন পরিবর্তন করতে চায়। কিন্তু তারা কিভাবে পরিবর্তন করতে চায়, হাউ, সেটা নিয়ে আমার অনেক আর কি ক্রিটিসিজম আছে। তাহলে তাদের পরিবর্তনগুলি এখন যে করার যে বিষয়গুলি আনতে হবে, তাহলে প্রথম কি আনতে হবে যে তাদের যে সরকারি স্কুলগুলি আছে সেই স্কুলগুলিকে জোনিং করতে হবে, তারপরে তাদের পুরো সিস্টেমটা চেঞ্জ করতে হবে। আমার প্রথম আর্গুমেন্ট হচ্ছে এটা। আমি যদি বলি
আমি শিক্ষামন্ত্রী, আমি যদি বলি যে আমি শিক্ষা ব্যবস্থাকে কন্টেম্পোরারি করব, যুগোপযোগী করব, এমন ভাবে করব যাতে স্কিল তৈরি হয়, দক্ষতা তৈরি হয়, এবং শিক্ষা ব্যবস্থাকে এমন করতে হবে যেটা এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এখনকার সময়ের যে চ্যালেঞ্জগুলি, যে মানুষ যে জব হারাচ্ছে, এবং এআই এর যুগে মানুষ বিপুল পরিমাণে জব হারাবে, বিশেষ করে যে জবগুলি আপনার মেশিন রিপ্লেস করতে পারে, যেমন ধরেন লেবার জব, পরিষ্কার পরিচ্ছন্নতা, বিভিন্ন যে লেবাররা আছে, লেবারদের জবগুলি আপনার মেশিন রিপ্লেস করে নিবে। এখন এই লেবারদের কি হবে, তারা কোথায় জব পাবে? তাহলে ভবিষ্যতের যে ফিউচার এডুকেশনটা হবে হচ্ছে স্কিল বেসড, এবং সেটা সম্পূর্ণ রিফরমেশন আসতে হবে। তাহলে আপনি যে কোয়েশ্চেনটা করেছেন যে উনি শিক্ষামন্ত্রী এখন এসএসসি পরীক্ষায় ঘুরে ঘুরে নকল ধরছেন, সেই জিনিসটার সাথে ওনাদের যে মানে আলোচনা, ওনারা যা চাচ্ছেন, ওনাদের রিফরমেশনের ধারণা এবং ওনারা যেভাবে রিফরমেশন করতে চাচ্ছেন, পুরো জিনিসটাই কন্ট্রাডিক্ট করছে। আপনার নকল সিস্টেমটার প্রবর্তন কেন হয়েছে? শিক্ষা ব্যবস্থার ফল্টের কারণে। আমাদের শিক্ষা ব্যবস্থা ফল্টি, কারণ সেখানে সিস্টেমের একটা সমস্যা, সিস্টেমগত এরর আছে। সিস্টেমগত এররের কারণে যেটা হয়েছে যে শিক্ষার্থী নকল করার সুযোগ পায়। আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে নকলটা হচ্ছে। তো শিক্ষা ব্যবস্থা তো উনি পরিবর্তন করতে চাচ্ছেন, হয়তো করবেন, হয়তো করার সময় সবার মতামত নিয়েই করবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে পরিবর্তনটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো নকলটা থামাতে হবে। সেই জন্য কি নকল ধরার যে উনি যে কাজটা করছেন, আমি মানছি যে ঘুরে ঘুরে নকল ধরা শিক্ষামন্ত্রীর কাজ নয়, কিন্তু ওনার ঘুরে ঘুরে ধরার কাজ না হলেও নকল করার যে প্রবণতাটা আমাদের দেশে প্রচলিত আছে, এটাকেও তো থামাতে হবে যতদিন পর্যন্ত নতুন শিক্ষা ব্যবস্থা না আসে। একদম খুবই যুক্তিযুক্ত আপনি যেটা বলেছেন, অবশ্যই মানে শুনলে মনে হয় অসম্ভব যুক্তিযুক্ত, কিন্তু ব্যাপারটার কিন্তু আলোচনার অনেক বিষয় আছে। সেটা হচ্ছে কি, দেখেন, আপনি চাচ্ছেন কি এটা কিন্তু বুঝতে হবে। আপনি চাচ্ছেন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা, এমন একটা প্রজন্ম তৈরি করা যারা কিনা এই সময়ে টিকে থাকতে পারে। আমরা হাইপার ক্যাপিটালিজমের মধ্যে বসবাস করি। আমাদের কিন্তু এখন বসে বসে সারাদিন পেপার পড়ে টাইম পাস করার লাইফ নাই, কেউ খাওয়াবে না। তাহলে সবাইকে কাজ করতে হবে, সবাই কাজ করতে হলে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে। তাহলে নকল ধরছে, আমি বলছি না যে নকল ধরা খারাপ, এখানে আমার আর্গুমেন্ট ভিন্ন, আমি ওটা একটু আগে বলে নেই, তারপর আমি ওখানে আসছি। এখন শিক্ষা ব্যবস্থা সে পরিবর্তন করবে, তার পরিবর্তন করতে হবে, এছাড়া তার কাছে কোনো অল্টারনেটিভ নাই। আপনি যদি আমাকে বলেন যে এই সময় সে নকল ধরছে, তার মানে নকলটা ধরাটা বেশি গুরুত্বপূর্ণ রাদার দেন থিঙ্কিং অ্যাবাউট মানে রিফর্মিং এডুকেশন সিস্টেম। এখন এডুকেশন যে সিস্টেমটার যে বর্তমান চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলি তো সে মোকাবেলা করবে। তার জন্য সে কারিকুলাম তার পরিবর্তন করতে হবে, তার মার্কিং সিস্টেম, তার এক্সাম সিস্টেম চেঞ্জ করতে হবে। এবং আই সোয়ার এক্সাম সিস্টেম পরিবর্তন করতে কোনো বিগ ডিল না, এইটাতে এত কিছু করতে হবে না। জাস্ট তার যেটা করতে হবে যে সে যে ফার্স্ট টার্ম এক্সাম হয় না, আমাদের 4টা টার্ম হয়, তাহলে ওই যে ফাইনাল পরীক্ষা 100 মার্কের না দিয়ে পুরো যে 4টা টার্মে ভাগ ভাগ করে মার্ক দিতে হবে। আমি এই সলিউশন সব আমার কাছে আছে, আমি একদম 1 মিনিটে তাকে সব সলিউশন দিয়ে দিতে পারবো। সে ক্লাস পারফরমেন্স আমাদেরকে দেন না, আমরা শুনি। আচ্ছা, আমি 1 মিনিট আপনাকে দিচ্ছি। সেটা হচ্ছে, সে স্টুডেন্ট ফার্স্টে হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করবে, যে সেটার জন্য 10 মার্ক থাকবে। স্টুডেন্ট প্রেজেন্টেশন দিবে, যে পারফরমেন্স এবং প্রেজেন্টেশন এই দুইটাতে 25% থাকবে মার্কস। তারপরে হচ্ছে আপনি দেন মানে যে টার্ম পরীক্ষাগুলি নেন, সেই টার্ম পরীক্ষাগুলি বাকি মার্কগুলি ডিস্ট্রিবিউট করবেন। সেই ডিস্ট্রিবিউশনের মধ্যে ফরমেটিভ এবং সামেটিভ দুইটা এক্সামই থাকবে। ফরমেটিভ এক্সাম কি, যে সে ধরেন আমি তার রেসপন্স দেখে আমি তার সাথে ডিসকাস করছি, একটা ডিসকাশন হচ্ছে বা একটা গ্রুপ ডিসকাশন হচ্ছে টিচারের সাথে, গোল টেবিলে বসে স্টুডেন্টরা ডিসকাস করছে, ওই সময় কে কিভাবে রেসপন্স করছে, কার পারফরমেন্স কেমন হচ্ছে, ওই ব্যাপারে কার কতটা আগ্রহ একটা টপিকে, ওইটার ভিত্তিতে আপনি স্টুডেন্টকে মার্কিং করবেন। আপনি ধরেন 10 মার্ক তাকে দিয়ে দিলেন ওখানে,
মার্কসও ডিস্ট্রিবিউশন হতে থাকবে, ওটা তো এক্সেল শিটে সাজাতে হবে ফর্মুলা দিয়ে। তারপরে আপনি তার মানে কি যে সে এখানে কি করছে, তার স্কিলটা কিভাবে, এই যে এডুকেশন, আপনি যদি আমাদের বর্তমান এডুকেশন সিস্টেম যেটা আছে নলেজ বেসড, সেই নলেজ বেসডেও যদি লেগে থাকেন, আপনি স্কিলে নাও যান, ধরেন আপনি যাচ্ছেনই না যে না আমি স্কিল বেসডে যাচ্ছি না, আমি নলেজেই আছি, সেটাকেও আপনি স্কিলে প্রবর্তন করতে পারছেন। এই নলেজ বেসড এডুকেশন সিস্টেমটাই শুধুমাত্র আপনার এক্সামটাকে অ্যাসেসমেন্ট বানাইতে হবে, এক্সাম সিস্টেমটাকে নামটা চেঞ্জ করে অ্যাসেসমেন্ট সিস্টেম দিতে হবে, এবং একটা স্টুডেন্টকে পুরো বছর ধরে ধরে তাকে অ্যাসেস করতে হবে তার সমস্ত ওভারঅল পারফরমেন্সে। এবং এই যখন তার ধরেন রিটেন এক্সাম ধরেন শুধু যদি 30 মার্কের হয় সারা বছর বসে, বা 25 মার্ক হয়, এবং সেখানে এমন কিছু থাকবে না যেটা কিনা আপনার সিন, সে তার আগের বছর কি এসছে বা কোনো বই সলভ করেছে, টেস্ট পেপার সলভ করেছে, সেখান থেকে আসছে, এই সিস্টেমে না। তাকে আপনি কেস স্টাডি দিতে পারেন। আমি একটু বড় ক্লাসের কথা বলছি, এসএসসির কথা যখন যেহেতু আমি বলছি, সেহেতু কিন্তু আমি এসএসসির ওই এইজ গ্রুপকে কেন্দ্র করে কথাগুলি বলছি। তাহলে একে যদি আপনি একটা কেস স্টাডি সলভ করতে দেন, সেই কেস স্টাডিতে কিন্তু তার নকল করার কিছু নাই, বরঞ্চ তার যে মেধা, সেই মেধা বিকাশ করবে, তাহলে সেও একদিন মাসুদ কামাল হতে পারবে, বসে বসে এরকম আর কি ইন্টেলেকচুয়াল কনভারসেশন করতে পারবে। তার মানে কি সে প্রেজেন্টেশনও দিতে পারবে, সে এরকম টক শো করতে পারবে, কারণ সে তো অভ্যাস হয়ে গেছে প্রেজেন্টেশন করে করে সারাটা না বছর। ঠিক আছে, আপনি যেটা বললেন সে ঠিক আছে, কিন্তু আমার কথা হলো কি, তাহলে কি একটা সার্টেন টাইম পরে, ধরেন আপনার ক্লাস 10-এ যে অথবা ক্লাস 12-এ যে কোনো পাবলিক পরীক্ষা কি তাকে বসতে হবে না? যে পাবলিক পরীক্ষাগুলি কি এই একই প্রক্রিয়া অ্যাসেসমেন্টের মতো হবে? পুরো পরীক্ষাটাই এটাই পুরো প্রক্রিয়া, এর বাইরে কোনো প্রক্রিয়া নাই। আমি যেটা বলেছি এটা হচ্ছে অল্টারনেটিভ মডেল, এবং এই মডেলে আপনার শিক্ষামন্ত্রীর মতো একটা মানুষের দাঁড়ে দাঁড়ে যে স্কুলে স্কুলে যে ট্রমাটাইজ করতে হবে না শিক্ষার্থীদেরকে, বা তার এই সমস্ত কিছুই করতে হবে না, স্কুল নিজে সবকিছু করে ফেলবে। শিক্ষার্থীরা নিজের গরজে স্কুলে আসবে, তার সে যখন জানবে যে আমি 10 মার্ক পাবো স্কুলে গেলেই, সে এমনিতেই স্কুলে আসবে, সে পাংচুয়ালিটির জন্য আপনি তাকে মার্কস দিবেন। তারপরে আপনি তার মার্কিং, আমাদের কিন্তু বিহেভিয়ারে মার্কিং আছে, সে সারা বছর কেমন বিহেভ করছে, ক্লাসে যদি সে ডিস্টার্ব করে সে তার কিন্তু মাইনাস মার্কিং হয়। তার মানে কি আপনি স্টুডেন্টের বিহেভিয়ারটা তাকে অ্যাবিউজ না করে, তাকে গালি না দিয়ে, বকা না দিয়ে, ধমক না দিয়ে পুরো মেনটেন করতে পারছেন, কারণ তাকে আপনি যখনই রেগুলেশনের আন্ডারে নিয়ে আসবেন, আপনি তো বলছেন যে তোমার বিহেভিয়ারের উপরে সারা বছর বসে তোমার ফাইনাল পরীক্ষায় মার্কিং যোগ হচ্ছে, তার মানে সে বিহেভিয়ারকে সে নিজেই কন্ট্রোল করছে, সে জানছে, এবং ওইটার চার্ট যদি আপনি একটা মেনটেন করেন, আপনি ফুল এভাবে করেন, আপনার কোনো ভাবেই না, এই এটা কি তাহলে আমাদের আমাদের বর্তমান যে শিক্ষকরা আছেন প্রাইমারি এডুকেশনে অথবা সেকেন্ডারি এডুকেশনে, যারা শিক্ষক হিসেবে যারা আছেন, তারাও কি এই পদ্ধতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবেন? এই পদ্ধতি শিক্ষকের জন্য অনেক সহজ, শিক্ষার্থীদের জন্য অনেক এনগেজিং, মানে এটা হচ্ছে স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং বলে। আপনি পুরো এডুকেশনটাই যখন মানে বাংলাদেশের এডুকেশন সিস্টেম হচ্ছে শিক্ষকরা সারাক্ষণ লেকচার দেয়, আর শিক্ষার্থীরা লেকচারটা নলেজটা গ্রহণ করে, আমি নলেজ দিচ্ছি, শিক্ষার্থী নলেজ গ্রহণ করছে। কিন্তু বিষয়টা এরকম হবে না, বিষয়টা হচ্ছে এডুকেশনকে আমি ফ্যাসিলিটেট করব, তার জন্য সে অ্যাক্টিভিটি করবে, এটাকে বলে অ্যাক্টিভিটি বেসড এডুকেশন। তার কাজটা সে করছে, সে ক্লাসে পড়াচ্ছে, প্রেজেন্টেশন দিচ্ছে, ধরেন আমি তাকে টপিক দিব, সে টপিকটা রিসার্চ করবে, আমি ধরেন তাকে বুঝিয়ে দিলাম, তারা রিসার্চ করছে, তারা এসে ওই একই টপিকে পরের দিন প্রেজেন্টেশন দিচ্ছে, বা নেক্সট উইকে সে প্রেজেন্টেশন দিচ্ছে, পড়াচ্ছে। পুরো ক্লাসের যে তার বন্ধুরা থাকবে তাদেরকে সে কোয়েশ্চেন আনসার করতে সুযোগ পাবে, এবং এটা কিন্তু 2 ওয়ে মার্কিং। স্টুডেন্টরা যখন ধরেন সে তার ফ্রেন্ডসদেরকে মার্কিং করতে পারবে, পিয়ার পিয়ার আর কি মার্কিং এর একটা ব্যাপার আছে, যে আপনি স্টুডেন্ট নিজেই তার বন্ধুকে স্কোর দিচ্ছে, মার্কস দিচ্ছে যে তার বন্ধু কত পাচ্ছে।
তার কথা না শুনলে সে তার তার যে সে যে ইয়ে করছে, প্রেজেন্টেশন দিচ্ছে, সেই প্রেজেন্টেশন যদি কেওটিক হয়, কেউ না শুনে ডিস্টার্ব করে, সেক্ষেত্রেও নেগেটিভ মার্কিং আছে। তার মানে কি, এই যে বিহেভিয়ার এবং এডুকেশন পুরোটাই হচ্ছে আপনার ম্যানেজড, আপনি নিজেই সিস্টেম দিয়ে ম্যানেজ করে ফেলেছেন। এখানে যতটুকু রিটেন আসবে, আমি বললাম না, আপনি একটা সিনারিও দিয়ে দিলেন। যেমন ধরেন, আমি সাইকোলজিতে আপনার একটা সিনারিও দিয়েছি এই বছর। তো ওই একটা কার্টুন অ্যানালিসিস দিয়েছি যে এইখানে যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলি কি, এবং এখানে কোন সাইকোলজিক্যাল মেথড ইউজ করলে বা থিওরি ইউজ করে তুমি এই জিনিসটাকে আনসার করতে পারছো। আপনি দেখছেন, পড়ালেখা না করে তার কোনো উপায়ই নাই, কারণ তার প্রত্যেকটা সাইকোলজিক্যাল মেথড যেগুলো আমি পড়িয়েছি তার ওইগুলি মনে রাখতে হবে। এবং ওই ওই যে সে কিন্তু কার্টুন দেখে সে মজা পাচ্ছে, সে সিনারিওটা অ্যানালাইজ করছে। সেই সিনারিও অ্যানালিসিসের আচ্ছা, তিন। এই ধরনের শিক্ষা ব্যবস্থা মানে পৃথিবীর কোন কোন দেশে এই মুহূর্তে আছে আপনি যেটা বলছেন? আচ্ছা, ক্যানেডিয়ান কারিকুলাম একদম এটা, ব্রিটিশ কারিকুলামটা কাছাকাছি, অনেকটা এই ধরনেরই, কিন্তু ব্রিটিশ আবার একটা আপনার ইয়ে হয় আর কি, আপনার জিসিএসসি এক্সাম হয়, সেটা একটু ভিন্ন। কিন্তু ওদের এডুকেশন সিস্টেমটা এরকম না যে ওখানে নকল ধরবে বা এই এই ধরনের না, ওদেরটা একটু ভিন্ন। বাট বিশ্বের বিভিন্ন দেশে এই সিস্টেমটা আছে। বিশেষ করে ক্যানেডিয়ান কারিকুলামটা একেবারেই এরকম, এই সিস্টেমে অ্যাসেস করে সারা বছর ধরে রাশিয়া আপনার কি এই সেমিস্টার ধরনের ওয়াইজ। কারিকুলাম? রাশিয়া তো এটা, আর আর রাশিয়া অথবা ফিনল্যান্ডে আছে, ফিনল্যান্ডে আছে রাশিয়ার যে এডুকেশন সিস্টেম, সেটাও নলেজ বেস, বাট মার্কিং ক্রাইটেরিয়া অনেকটা ভিন্ন। বোর্ড এক্সাম আছে, এবং আপনার সেখানেও ওই ওই যে অনেকটা স্কিল বেসড, এবং শুধুমাত্র যে আপনার একাডেমিক সাবজেক্ট সেটা না, এখানে প্রচুর ইসি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, অনেক অ্যাক্টিভিটি আমরা বেসড তাহলে লার্নিং। আমরা তাহলে আমাদের দেশের, আমরা কোন সিস্টেমটা, কোন দেশের সিস্টেমটাকে ফলো করি? ইন্ডিয়ানটাকে? আমরা ওই যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় যে শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছিল, প্রথম কিন্তু শিক্ষাটা এরকম ছিল। আমাদের যে আর্লি হিউম্যান বিং, আমাদের যে হান্টার গ্যাদারার সোসাইটি থেকে কৃষি নির্ভর সোসাইটিতে আমরা যখন আসছি, তখন কিন্তু আমরা যে শিক্ষা, সেটা কিন্তু আমাদের জন্য একটা স্কিল ছিল। আমরা কিভাবে ফুড সংগ্রহ করতে হবে আমরা দেখে দেখে শিখতাম। আমাদের জীবন যাপন করার জন্য যা কিছু দরকার ওইটা আমরা স্কিল হিসেবে শিখেছি। পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে সাথে নলেজের মধ্যে এসে গেছে আমাদের নলেজ বেস এডুকেশন সিস্টেম, যেখানে মেমোরাইজিং এর ব্যাপার থাকতো, ক্যালকুলেশনটাকে মুখস্থ করার ব্যাপার ছিল, অনেক কিছু। এখান থেকে এখন এসে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ব্যবস্থাকে পরিবর্তন করে করে আবারও আমাদের স্কিলের দিকে যেতে হবে, ভোকেশনাল দিকে যেতে হবে সবার আচ্ছা, কিন্তু। হুম হুম। যা হচ্ছে হচ্ছে, এখন আমাদের সময় প্রায় ফুরিয়ে এসেছে। আমি আপনাকে শেষ প্রশ্নটা করতে যাচ্ছি। তাহলে আমাদের শিক্ষামন্ত্রী যে কাজটা করছেন, যে দৌড়ঝাঁপ, এই দৌড়ঝাঁপকে কি আপনি খুব একটা কার্যকর মনে করছেন না? এটা জিরো কাজ, এটা জিরো না। এটা ওনাকে যদি আপনি আমাকে 10-এ কোনো মার্কস দিতে বলেন, আমি জিরোও দিব না, ওনাকে আমি নেগেটিভ মার্কিং করব, -10। হ্যাঁ, এই -10 দেওয়ার কারণ হচ্ছে উনি একটা বাচ্চা, যে বাচ্চাটা পরীক্ষা দিচ্ছিল, সে খুবই ছোট একটা বাচ্চা, সে কেবল এসএসসি পরীক্ষা দিচ্ছে, তার নকলটা যে ধরেছে সেটা সমস্ত ন্যাশনাল মিডিয়াতে প্রচার হয়েছে, তার চেহারাটা সবাই দেখেছে, এবং এই ছেলে খুবই হিউজ মেন্টাল হেলথ ক্রাইসিসে পড়বে। এবং এই যে নকল ধরা দরকার, নকল করা উচিত না, ঠিক আছে, নকল যাতে না করে আপনার সেই ব্যবস্থা করতে হবে। আমি বলে দিয়েছি অল্টারনেটিভ মডেল, এবং আরো মডেলস আছে, এটা আরো স্টাডি করলে আরো ডিফারেন্ট ডিফারেন্ট বেটার মডেলও পাওয়া যাবে, মিক্সড মডেলও পাওয়া যাবে। কিন্তু উনি সেই দিকে ইয়ে না দিয়ে, উনি যদি ওই এনশিয়েন্ট মেথডে আপনি এই মেথড রাখেন, তাহলে আপনি কোনোভাবেই নকল রোধ করতে পারছেন না, এটা সম্ভব না। আপনার স্টুডেন্ট যখন জানে যে আমি নকল লিখে নিয়ে আসলে সেটা কমন পড়বে, এডুকেশনে কমন পড়া মানে এটা ধ্বংস করে দেওয়া। তার মানে আমি যদি মুখস্থ করেও এসে লেখি, তার মানে আমি মুখস্থ করে ঢেলে দিচ্ছি, ওইটাও স্টুডেন্টদেরকে ধ্বংস করে দেওয়া। আমাদের জাতিকে আমরা নষ্ট করে দিয়েছি, ক্রিটিক্যাল থিঙ্কিং ধ্বংস করে দিয়েছি, লজিক
নির্ভর বিজ্ঞান নির্ভর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছি শুধু এই যে মুখস্থ এবং লেখা, সেই যে মুখস্থ বিদ্যা বা নকল করে লিখবে, এইটাকে পরিবর্তন করতে হবে। এবং উনি যে কাজটা করছেন এবং করেছেন সেটা একটা বাচ্চার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার। এই বাচ্চাটা সারাটা জীবন যেখানে যাবে বলবে এই যে তুমি না সেই ছেলেটা যার নকল শিক্ষামন্ত্রী ধরেছিল। আপনি চিন্তা করেছেন ওকে কেউ জব দিবে? ওকে জব পাবে? ওকে কি ওর বিয়ে হবে? ও তো বিয়ে করতে গেলেও ওকে বলবে মেয়ের বাড়ির যে তুমি তো নকল করে ধরা পড়ছিলে, তুমি সেই ছেলে। তো এই ছেলের কতগুলি এর যে ফুল সোশ্যাল সিস্টেমটা কলাপস করবে, তার লাইফটা ভয়ঙ্কর হয়ে যেতে পারে শুধু এই ভিডিওটার জন্য। এবং এইটা ওনার করা উচিত হয়নি। এটা আমরা কি করি জানেন, আমাদেরকে ইন্টারকমে ফোন করে বলে যে ওই বাচ্চাটা এই কাজটা করছে, একটু ও আপনি যে দেখেন। হ্যাঁ, কোনো বাচ্চা ভালো করলেও সেটাও আমরা বলি না, কারণ কি জানেন, কম্পারিজন তৈরি হয়, কে বেটার। এইটা ক্লাসে বলার নিয়ম নেই, ইন্টারন্যাশনালি এটা ব্যান, এখন ব্যান হওয়া। আপনি আপনি বাচ্চাদের ক্যাটাগরাইজ করতে পারবেন না, কারণ এক একটা বাচ্চা এক এক দিকে যাবে। এক একটা বাচ্চা, এই যে কম্পিটিশন, এটা কোনো দরকার নেই টক্সিক কম্পিটিশনের। কারণ ক্লাসে ধরেন যদি 40টা বাচ্চা থাকে, 40টা বাচ্চার প্যাশন 40 দিকে, সবাই ডাক্তার হবে না, সবাই ইঞ্জিনিয়ারও হবে না, সবাই বিজনেসও করবে না। মানে এক একজনের প্রতিভা একজন সিঙ্গার হতে পারে, একজন ডাক্তার হতে পারে। সুতরাং তারা কম্পিট করবে নিজের সাথে, নিজের মেধা এবং নিজের যে প্যাশন, সেই প্যাশনের দিকে যাওয়ার দিকে সে হচ্ছে তার মেধাকে সে ডেভেলপ করবে। এই ক্ষেত্রে এই বাচ্চাদেরকে আপনি এই সিস্টেমটা থেকে বাঁচান। এই সে নকল আনলে কমন পড়বে, সেইটা দেখে লিখতে পারবে, এই আইডিয়াটাই যদি তার না থাকে তাহলে তো নকলই হবে না। এবং এই যে উনি যে কাজটা করছেন, এইটা করে অসম্ভব সমালোচিত হচ্ছেন। এবং যারা এডুকেশন জানে, যারা কারিকুলাম নিয়ে কাজ করেছে, যারা এখন কন্টেম্পোরারি বা হাইব্রিড এডুকেশন নিয়ে কাজ করে, তারা এটা দেখলে হাসাহাসি করবে। ইটস শেমফুল থিং ফর দি মিনিস্ট্রি। এটা লজ্জাজনক ব্যাপার একটা মিনিস্ট্রির জন্য। এই বাচ্চাটার থেকে এই মিনিস্ট্রির জন্য বেশি লজ্জাজনক। এবং বাচ্চাটা এই যে ট্রমা, এই ট্রমা সে সারাটা জীবন বিয়ার করবে, ভোগ করবে। এবং সে 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 পরবর্তীতে সে খুবই টক্সিক একটা লাইফ লিড করতে পারে। তাই সে সে বিপদগামী হয়ে যেতে পারে। তো বাচ্চাদেরকে কখনো তার ফ্লস, তার ফল্ট এভাবে দেখাতে হয় না। আপনি পুরা জাতিকে একটা বাচ্চার ফল্ট দেখাতে পারেন না। আপনি একজন শিক্ষামন্ত্রী, আপনি অসম্ভব রেসপন্সিবল একটা পার্সন। আপনি হচ্ছেন ওই যে শিক্ষা ক্ষেত্রে আপনি অভিভাবক। আপনি অভিভাবক হয়ে একটা শিশুর ভবিষ্যৎ কেড়ে নিতে পারেন না। সেই বাচ্চাটা আগামী বছর কি করবে, এই বাচ্চা নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই চিন্তিত। এবং এরকম যে উনি স্টুডেন্টরা বের হয়ে বলছেন যে তারা নকল করেছে, নকলকে ঠেকাতে পেরেছে, পারেনি, এগুলিও তারা বলছে। এট দ্য সেম টাইম তারা বলছে তারা খুব ভয় পেয়েছে, আমাদেরকে যেভাবে ভয় দেখিয়েছিল অত খারাপ কোশ্চেন হয়নি, কোশ্চেন কমন পড়েছে। দেখেন, কমন কেন পড়বে, কোশ্চেন কেন কমন পড়বে? কোশ্চেন এমন হবে যেটা সে বানিয়ে লিখবে, তার প্রতিভার বিকাশ করবে এবং শিক্ষকরা ওইটা দেখে তাকে মার্কিং করবে। এখন সে এই যে নকল করতে পারছে, কমন পড়ে পারছে, এখন এই যে তাকে বলা হচ্ছে যে সে সে একেবারে ওপেনলি বলছে যে তাকে উনি আসার পর থেকে, এই সরকার আসার পর থেকে বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছে, নকল আর হবে না, এই ধরনের গানের সুরে উঠে উনি কথা বলছে। এগুলি কি, এটা নিয়ে এখন বাচ্চারা গানও বানিয়েছে, আপনি জানেন? আমার ক্লাসে আমাকে বাচ্চারা গান